প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকেও কলকাতা হাইকোর্টে পুলিশের মুখ পুড়েছে। তবে শুধু পুলিশের মুখ পুড়েনি, আমি তো বলবো পুলিশ মন্ত্রীরও মুখটা পুড়েছে। দেখুন খবর। মুখ্যমন্ত্রীর বৈঠকের মাঝে মন্ত্রীর বিরুদ্ধে নালিশ করে ধৃত যুবককে মুক্তি দিতে বললেন বিচারপতি সিংহ। বিচারপতির পর্যবেক্ষণ, একজন নাগরিকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এর প্রেক্ষিতেই ধৃতকে বুধবার বিকেল 5টার মধ্যে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং সেই মতো একেবারে 5টার মধ্যেই ওই অভিযুক্ত জেল থেকে মুক্ত হয়ে গেছেন। দর্শক, আগে দেখুন এবং শুনুন উনি কি বলছেন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। দেখুন। আমাদের ভিডিও হচ্ছে তো। আমি গত 24 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লাইভ শো করছিল নিউজ 18-এ, আমি ওখানে কিছু কমেন্ট করেছিলাম। মানে আমাদের জায়গা জমি মানে এলাকায় পুকুর বুঝে যাচ্ছে, ঠিক আছে, তো অবৈধ নির্মাণ হচ্ছে। আমি এর আগে অনেক মামলা করেছি, আমাদের লয়াররা আছে পিছনে, তো সেরকম অর্ডারও হয়েছে, কিন্তু তারপরে সেসব কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো আমি সেটা বলেছি। এবার আমার এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে কাজ হয় না। ওগুলো বলেছি বলে আমার প্রথমে বাড়িতে লোক এসেছিলো, তারপর ফোন করিয়েছিল, তো আমি ওসব কথা ধ্যান দিইনি। তারপরে আমার হঠাৎ করে আমার থানায় ডাক এসছে। প্রথমে বাড়িতে থানা থেকে লোক এসেছিলো, পরে আবার থানায় ডাক এসছে। আমি গেছি, বলেছি এমনি ডাকবো, তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। এবং পরে তো আপনারা সবই জানেন। তুমিও তো কোনো রাজনীতি? হ্যাঁ, আমি নিজে টিএমসি করি এবং আমি বুথ কর্মী। আমি 40 নম্বর ওয়ার্ডে 293 নম্বর বুথে মোল্লাপাড়ার বুথ কর্মী। কখনো মেন এজেন্ট থাকি, কখনো ড্যামিতে দেয়, যেরাম দেয় আমরা কাজ করি। তুমি কি মনে করছো যে মন্ত্রীর বিরুদ্ধে এরকম লেখাটা কি অপরাধ হলো? আমি তো এটাই, এখন আমি জেল কাটছি মানে কি, আমি এখন সাজা কাটছি মানে আমি এটাই ভাবছি। তো আমি তো কিন্তু ভুল কথা বলিনি। আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে ওই কী বলেছিল, ওখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে পুকুর বুঝে গেছে। আমি এটা হয়তো বলতে মানে আমার লেখাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু পুকুরটা বুঝে গেছে। বেআইনি বাড়িও হয়েছে। হ্যাঁ, বেআইনি বাড়ি ওখানে 40 নম্বর ওয়ার্ডে একদম পাহাড় হয়ে আছে, ওটা কংক্রিটের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। শুনলেন দর্শক, উনি আবার টিএমসি কর্মী, বুথ এজেন্ট হিসেবে মানে কাজ করেছেন। ওনাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল পুলিশকে দিয়ে। উনি বলছেন যে আমি একটা ভিডিও পেয়েছি পুকুরকে বুঝিয়ে দেওয়ার, সেটা দেখাবো আপনাদেরকে। এই যে মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম হচ্ছিল, মনে হচ্ছে এটা ওই গত 27 তারিখের প্রোগ্রামটা, আমার যেটা কোথাও মনে হচ্ছে নবান্নে যেটা হয়েছে। তো মুখ্যমন্ত্রী যখন এই ধরনের প্রোগ্রাম করেন, বৈঠক করেন, তখন উনি নিজেই লাইভ স্ট্রিমিং করেন। ওনার যে পেজ রয়েছে ওখানে লাইভ স্ট্রিমিং করেন এবং তারপরে বিভিন্ন যে টিভি চ্যানেল থাকে তারাও সব লাইভ করে, তাদের টিভিতেও দেখায় এবং তারাও আবার তাদের যে সোশ্যাল পেজ আছে সেখানে স্ট্রিমিং করে। আর সোশ্যাল পেজে স্ট্রিমিং করলে সেখানে কমেন্টের অপশন আছে, সেখানে মানুষজন কমেন্ট করতে পারেন। তো এই ব্যক্তি অভিযুক্ত, নাম যার হচ্ছে এরশাদ সুলতান, সংখ্যালঘু সম্প্রদায়ের এবং টিএমসি কর্মী। তো উনি একটা কমেন্ট করেছিলেন, করে বলেছিলেন যে আমাদের এলাকাতে পুকুর সব বুঝিয়ে ফেলা হচ্ছে, দখল করা হচ্ছে, এবং সেখানে মনে হচ্ছে যে নেতা মন্ত্রীর নাম উল্লেখ করে বলেছিলেন। তো ব্যাস, বৈঠক শেষ হওয়ার পরেই পুলিশ বাড়িতে চলে গেছে খোঁজ করতে, কোথায় এরশাদ সুলতান। তারপরে থানাতে ডেকে পাঠানো হয়, উনি থানাতে যান, তারপর আর থানা থেকে বাড়িতে ফিরতে পারেননি, ওনাকে অ্যারেস্ট দেখানো হয়,
তারপর লোয়ার কোর্টে চালান করা হয়। লোয়ার কোর্ট তো একেবারে 14 দিনের জেল কাস্টডির অর্ডার করে দেয়। যে প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছে, লোয়ার কোর্ট আমার মনে হয় না সেই সব প্রশ্ন তুলেছে বলে, পুলিশ যেমন যেমন ধারা দিয়ে নিয়ে এসছে তেমন তেমন ধারার ভিত্তিতে একেবারে 14 দিনের জেল কাস্টডি অর্ডার করে দেয়। তারপর পরিবারের লোকজন যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন, আমি আইনজীবীকে দেখছিলাম, আমারই আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, দেখুন পেছনে, ওনারা লড়েছেন কলকাতা হাইকোর্টে, যেটা বুঝলাম। তো কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি অমৃতা সিনহা, তিনি বলেছেন যে এ তো মানুষের বাক স্বাধীনতা। কোন একজন যদি কারো বিষয়ে কোনো ক্ষোভ প্রকাশ করেন, তা বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে? আর তাছাড়া এই যে অভিযোগের ভিত্তিতে উনাকে অ্যারেস্ট করা হয়েছে, অভিযোগটা কে করেছেন? যাকে উদ্দেশ্য করে এই অভিযুক্ত কমেন্ট করেছিলেন, তার অভিযোগের ভিত্তিতে? তখন পুলিশ দেখাতে পারেনি। আসলে তার অভিযোগের ভিত্তিতে তো অ্যারেস্ট করা হয়নি, অ্যারেস্ট করা হয়েছে থার্ড পার্সন একজনের অভিযোগের ভিত্তিতে। তার নাকি ভীষণ খারাপ লেগেছে, কারণ তাদের মন্ত্রীর নামে পোস্ট করা হয়েছে, খুব অসম্মানের ব্যাপার। তার খুব খারাপ লেগেছে, তিনি অভিযোগটা করেছিলেন, সেই অভিযোগটা পেয়ে পুলিশ তৎপর হয়েছে তাকে গ্রেপ্তার করতে। হাওড়ার এক মন্ত্রী, সেই মন্ত্রীকে ইঙ্গিত করে উনি আর কি পোস্ট করেছিলেন। তো সেটাতে ওই ব্যক্তির খুব খারাপ লেগেছে, উনি থানাতে অভিযোগ করেছেন, তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে। এবং সব থেকে অবাকের বিষয় কি জানেন দর্শক, একজন মানুষ এলাকার সমস্যা নিয়ে পোস্ট করছেন, যেহেতু নবান্নে ওইসব নিয়ে অনেক চর্চা হচ্ছিল, জায়গা জমি দখল করা, ভরাট করা, মুখ্যমন্ত্রী নিজেই এইসব নিয়ে কথা বলছিলেন, ফলে সেই সব দেখে শুনি হয়তো পোস্ট করার বা কমেন্ট করার একটা সাহস এসছে। এবং উনি তো নিজেও টিএমসি কর্মী। তো যেটা খবর, যে একটা ধরুন কেউ এমন কমেন্ট করলেন, তো সেই কমেন্টে জেল কাস্টডি কেন হয়ে যাবে? তো যেটা খবর আমি পাচ্ছি দর্শক, যে ওনার নামে নাকি আইটি অ্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে, আইটি অ্যাক্ট, যেটা ভাবাই যায় না। ধরুন কারো বিরুদ্ধে কিছু বললে যদি সেটা মনে হয় যে ঠিক না, মান সম্মানের ব্যাপার, সেখানে একটা মানহানি একটা ব্যাপার হতে পারে, কিন্তু সেখানে আইটি অ্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে, নন বেলেবল সেকশন। ব্যাস, ওই অ্যাক্ট যেমনি দেখেছেন লোয়ার কোর্টের বিচারক, কোনো বাজ বিচার নেই, একেবারে 14 দিনের জেল কাস্টডি। এ তো সমস্যা, তো আমারও হয়েছিল না। লোয়ার কোর্টের এমন অবস্থা, এখানে পুলিশই বিচার করে দেয়। পুলিশ এমন এমন ধারা দিয়ে পাঠাবে যে লোয়ার কোর্ট আর বেল দেবে না। ধরুন যদি কারোর নামে অ্যাটেম্পট টু মার্ডার কেসের 307 ধারা লাগিয়ে দেয় না, আপনি করেছেন কি করেননি, কোথায় ছিলেন, ঘটনার সময় এলাকায় ছিলেন না কি বাইরে ছিলেন, দেখা দেখি নেই, লোয়ার কোর্ট বেল দেবে না, আটকে দেবে। আপনাকে আবার হায়ার কোর্টে যেতে হবে, তাও একটা সময় পরে যেতে হবে, তার মধ্যে এই জেলে থাকতে হবে। অদ্ভুত বিষয়। তারপরে আমি যেটা নিয়ে বারবার বলি, দেখবেন যে পুলিশই তো কার্যত বিচারটা করে দেয় যে কাকে কতদিন জেল বন্দি করে রেখে দেবো। এমন ধারা দিয়ে দেবে যে সেই ধারা দেখলে লোয়ার কোর্ট আর বেল দেবে না। বেল দেয়নি, লোয়ার কোর্ট একেবারে 14 দিনের জেল কাস্টডির অর্ডার করে দিয়েছিল। তো এখন ওনার পরিবার যেহেতু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, আইনজীবীরা সেখানে লড়েছেন, তো সেই জন্য উনি মুক্তিটা পেয়েছেন অল্প দিনের মধ্যে। তা না হলে হয়তো ওই জেলেই কাটাতে হতো, জানি না কতদিন পরে উনি মুক্তি পেতেন। তো ফলে দর্শক, এটা কি দাঁড়াচ্ছে? প্রথমত, আপনি টিএমসি করুন না যাই করুন, যদি দলের নেতার মন্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বলেছো, তাহলে তোমার কিন্তু রক্ষে নেই, তোমাকে জেলে পুরে দেবো। এটা হচ্ছে একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ চাইলে যাকে খুশি জেলবন্দি করতে পারে, যে কোনো ধারা প্রয়োগ করে। যেমন এই অভিযুক্তের ক্ষেত্রে আইটি অ্যাক্ট ধারা দিয়ে একেবারে প্রথম দফাতে 14 দিনের জেল কাস্টডিতে ঢুকিয়ে দিয়েছিল। এটাও কিন্তু প্রমাণ হলো যে পুলিশ চাইলে যে কোনো মানুষকে যে কোনো ধারা দিয়ে ঢুকিয়ে জেল কাস্টডিতে ঢুকিয়ে দিতে পারে, এটাও কিন্তু প্রমাণ হলো। আর তৃতীয়ত, পুলিশ যে আমাদের রাজ্যে ঠিক মতো করে কাজ করে না, পুলিশ যে দলদাস বলতে কি, এখানে আবার দলেরই লোককে নিয়েছে, কিন্তু ওই উপরের নেতাদের দাস আর কি। কোনো আইন মানে না, নিয়ম মানে না, যা ইচ্ছা তাই করে, কোথাও প্রভাবিত হয়ে করে, কোথাও বা অন্য কিছু লোভে পড়ে করে।
সেটাও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে নতুন করে প্রমাণিত হয়ে গেল। আর কেন আমি বলছিলাম যে পুলিশ মন্ত্রীর মুখটা পুড়েছে, কারণ এটা পুলিশ মন্ত্রীর প্রোগ্রাম রিলেটেড, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম রিলেটেড, যে তার একটা প্রোগ্রাম হচ্ছে, সেটার লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষজন সেখানে অনেকেই কমেন্ট করছেন, অনেকে হয়তো জয় বাংলা জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ বলেছেন, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, জয়ধ্বনি হচ্ছে না। আর যেই একজন পোস্ট করে দিলেন যে এখানে আমাদের মানে এইসব চলছে, জায়গা জমি ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, অবৈধ নির্মাণ হচ্ছে, এই নেতার মদতে হচ্ছে, যেই একজন বলে ফেললেন, ব্যাস তাকে ধরতে হবে, তাকে ধরতে হবে। এত বড় সাহস! চলো, নিজে অভিযোগ করতে গেলে হয়তো ভেবেছিলেন যে অন্যরকম লাগবে, একটু চিপচিপ লাগবে, অন্য কাউকে দিয়ে অভিযোগটা করিয়ে হবে। দেখুন দর্শক, যতই বলি যে থার্ড পার্সন অভিযোগ করলেন আর পুলিশ ধরে ফেললো, উনি তো অভিযোগ করেননি, বিষয়টা কিন্তু তা না। যিনি অভিযোগ করেছেন হতে পারেন থার্ড পার্সন, কিন্তু এটা নিশ্চয়ই ভালো করে খোঁজ নিলে বুঝতে পারবেন উনি করিয়েছেন, উনি লোক দিয়ে করিয়েছেন। দেখবেন মুখ্যমন্ত্রীর নামে কিছু বললে, যে আমার নামে যে এত মামলা হতো, কি মামলা? আমি আমি মুখ্যমন্ত্রী কিন্তু ডিরেক্টলি আমার নামে কোনো মামলা করছেন না, অন্যদের ঝাল লেগে যাচ্ছে, তাদের নাকি বিরাট কষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর নামে বলেছি বলে, মুখ্যমন্ত্রীর মান সম্মান হানি হচ্ছে, রাজ্যের সম্মান হানি হচ্ছে বলে তারা কেস করে দেন, আর সেই কেস অনুযায়ী পুলিশ ছুটতে শুরু করে দেয় ধরার জন্য। এখানেও তাই হয়েছে। যে মন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন এই এরশাদ, সেই মন্ত্রী কিন্তু অভিযোগ করেননি, অন্যজন করেছেন, আর সেটা নিয়ে পুলিশ একেবারে ধরপাকড় শুরু করে দিয়েছে। এটা নিয়েও প্রশ্ন তুলেছেন জাস্টিস সিনহা, যে যাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি বা কোনো গন্ডগোল, তিনি অভিযোগ করলেন না, থার্ড পার্সন কেউ একটা কি অভিযোগ করলেন, চলে গেলেন আপনারা ধরতে। কি করেছেন? একটা কমেন্ট করেছেন, একটা হয়তো ক্ষোভ উগড়ে দিয়েছেন, তা বলে তাকে ধরে নিয়ে জেলবন্দি করে দিতে হবে? তাহলে তো মানুষ তার কোথাও কোনো প্রতিবাদ করতে পারবেন না, কোনো অভিযোগ তো সামনে আনতে পারবেন না। আরে অভিযোগ সামনে আনলে সেটা খতিয়ে দেখা হচ্ছে কাজ, মানুষের মনে প্রশ্ন জাগলে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা হচ্ছে কাজ, যারা জনপ্রতিনিধি, যারা নেতা মন্ত্রী, তা না করে ধরে জেলে ঢুকিয়ে দেবেন, আবার কি? এই প্রশ্ন তুলেছেন জাস্টিস সিনহা, প্রশ্ন তুলে কড়া অর্ডার করেছেন যে 5টার মধ্যে এই অভিযুক্তকে জেল থেকে মুক্ত দেখতে চাই। আর সাহস দেখায়নি পুলিশ, আর নতুন করে কেস ট্যাগ করা বা আটকে দেওয়া বা অন্যভাবে প্রেজেন্ট করা কিছু ভাবে অভিযোগের ব্যাপার নিয়ে আর কোনো সাহস দেখায়নি পুলিশ। গুড়গুড়িয়ে পুলিশ কিন্তু কেটে পড়েছে, আর জেল থেকে মুক্তি পেয়ে গেছেন এরশাদ সুলতান, এবং তার এলাকার ছবি সামনে এসছে যে সত্যি ওখানে এইসব হয়েছে, জায়গা ভরাট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর পরেও কি এরশাদ সুলতানরা এই দলটা করবেন? এটা এক কঠিন প্রশ্ন। তবে আমার ধারণা এটা দুর্ভাগ্যের হলেও এর পরেও এরশাদ সুলতান টিএমসি দলটাই করবেন, এর পরেও করবেন। তার অনেক ব্যাখ্যা হতে পারে দর্শক, তার অনেক ব্যাখ্যা হতে পারে। আমি বাকি বক্তব্য শুনেছি, আমি কোথাও এটা শুনিনি যে উনি বলছেন যে এই দলটা আর করব না। আর ওনার যা বুঝলাম, দলটা ছেড়ে উনি যাবেনও না, দলটা করবেন। আর দলটা কিভাবে ওনাদেরকে দিয়ে করাতে হয় সেটা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। কেস আমরা দেব, আবার তুমি বেল নিয়ে আসবে, আবার তোমাকে এমন সমস্যায় রাখবো তুমি দলটা করবে, আর যদি সেটা না করো তাহলে তোমাকে অন্য জুজু দেখাবো, অন্য ভয় দেখাবো, কোনো ফতোয়া জারি করে দেওয়ার ব্যবস্থা করব, তুমি দলটা করতে বাধ্য হবে। ফলে যতই এই ধরনের ঘটনা ঘটুক, আমি কথাগুলো এই জন্যই বলছি কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক যন্ত্রণার কথা আমরা দেখছি এবং সেগুলো তুলেও ধরছি। কিন্তু তারপরেও দর্শক দেখবেন অদ্ভুত একটা কারণে সংখ্যালঘুদের এই বড় অংশটা তারা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের দিকেই তাকিয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের প্রতি তারা সমর্থন জানিয়ে যায়। তবে এটা যেমন আমি বলবো যে ওদের দোষ, ওদের চিন্তা ভাবনার ব্যাপার, কিন্তু উল্টো দিকে যারা আছেন, যেসব দল আছে, আমার মনে হয় তারাও অনেকটা দায়ী। তারা কেন এদেরকে বোঝাতে পারছেন না যে এই দলটা তোমাদের ভালো করছে না, তোমাদের উন্নতি এই দলটা করছে না, তোমরা এসো, আমরা
তোমাদের জন্য আছি, আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু এই স্লোগান থাকলেও তারা কিন্তু বুঝিয়ে উঠতে পারছে না এই সম্প্রদায়কে। সেই জন্য এত লাত ঝাঁটা কেস এই সবের পরেও এই অংশের লোকজনেরা এখনো তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করে চলেছেন। এটা এক বিরাট দুর্ভাগ্যের বিষয়। আর সেই জন্যই যারা বাংলাতে পরিবর্তন চাইছেন, সিস্টেমের পরিবর্তন চাইছেন, উন্নয়ন ঘটাতে চাইছেন, সেটা করে উঠতে পারছেন না। ফলে ব্যাধি কিন্তু অনেক। এটা যেমন পুলিশের ব্যাধি, মিথ্যা কেস দিয়ে ঢোকানো, আর সামাজিক ব্যাধি, পলিটিক্যাল ব্যাধি যেটা হয়ে দাঁড়িয়েছে, সেটাকে দূর করাটাও একটা বিরাট সমস্যার। আজকে এত অভিযোগ, এত কিছু, এত যন্ত্রণা, তারপরেও এই অংশকে বিরোধীরা তাদের দিকে টানতে পারছে না। কেন পারছে না সেটাও কিন্তু ভাববার। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।